মহাকাশে কি হতে চলেছে বড় দুর্ঘটনা? মহাকাশে কি সংকেত মিলছে কোনো বড় সড় বিপদের মধ্যে কি রয়েছে ইন্টারন্যাশনাল মহাকাশ স্টেশনে থাকা মহাকাশচারীদের প্রাণ? চীন করেনি তো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কোনো বড় ষড়যন্ত্র? এখন কি করবে আমেরিকা, ইউরোপ, জাপান? ইসরো কি করতে পারবে এই সমস্যার সমাধান? বন্ধুরা, মহাকাশ সবসময় মানুষদের জন্য অজানা রহস্যই থেকেছে, এমন রহস্য যেটার সমাধান করার যত চেষ্টা করা হয় সেটা তত গভীর হয়ে যায়। রাশিয়া আমাদের সামনে আরো একটা কঠিন চ্যালেঞ্জ এনে দাঁড় করিয়ে দেয়। আমরা সবাই জানি মহাকাশের সম্পূর্ণ রহস্য জানা মানব সভ্যতার পক্ষে সম্ভব নয়। বন্ধুরা, মহাকাশে বহুবার এমনও অনেক ঘটনা ঘটে যেগুলো মানব সমাজ কখনো কল্পনাও করতে পারেনি। বহুবার মহাকাশের কোনো ঘটনা আমাদের ভয় পাইয়ে দিয়েছে, আবার বহুবার আমাদের অবাক করে দিয়েছে। একবার পুনরায় মহাকাশে এমনই কিছু হতে চলেছে। মহাকাশে হওয়া এই ঘটনাগুলো এত ভয়াবহ হয় যে এগুলোর ব্যাপারে ভেবেই বিজ্ঞানীদের মুখ শুকিয়ে যায়, তাদের রাতের ঘুম উড়ে যায়। স্পেস স্টেশনে থাকা মহাকাশচারীদের প্রাণ বাঁচানোর জন্য বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করতে থাকে। বন্ধুরা, এখানে প্রশ্ন এটা ওঠে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এমন কি হতে চলেছে যার জন্য ওখানে থাকা মানুষদের প্রাণ সংকটে পড়বে? স্পেস স্টেশনে এমন কি হয়ে গেছে যার জন্য বিজ্ঞানীদের রোম খাড়া হয়ে গেছে? বন্ধুরা, যেমনটা আমরা জানি আজ মহাকাশে অনেক বিপদের কারণ চীন, কারণ তাদের স্পেস উপকরণ মহাকাশে আবর্জনা জমাচ্ছে। যদি তাদের চন্দ্র অভিযানকে ছেড়ে দিই তো তারা মহাকাশকে বরবাদ করা ছাড়া আর কিছুই করেনি। ওই জায়গাকেও তারা যুদ্ধের মতো ব্যবহার করতে চায়। নিজের জেদকে পূরণ করার জন্য তারা এমন কিছু করছে যার জন্য বিশ্বের মহাকাশ গবেষকরা চিন্তিত। বন্ধুরা, চীনের এই অদ্ভুত কার্যকলাপ বিশ্বের জন্য বিপদ। তাদের সুপার পাওয়ার হয়ে ওঠার কামনা শুধু পৃথিবীই নয়, মহাকাশকেও বরবাদ করে দেবে। কিন্তু চীনের এই নিয়ে কোথায় পরোয়া রয়েছে? সামনে এগিয়ে যাওয়ার জন্য সমস্ত নিয়ম কানুন তারা ভেঙে ফেলেছে। বন্ধুরা, এখানে প্রশ্ন এটা ওঠে, মহাকাশে এটা হতে চলেছে বা যেটা হওয়ার আশঙ্কা করা হচ্ছে এর পেছনেও কি চীন রয়েছে? তারা কি জেনে বুঝে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ক্ষতি করার চেষ্টা করেছে? বন্ধুরা, আমরা সবাই জানি চীন মহাকাশে তাদের আলাদা স্পেস স্টেশন তৈরি করার চেষ্টায় রয়েছে, এমন স্পেস স্টেশন যেখান থেকে তারা অদ্ভুত কার্যকলাপ করতে পারবে। এখন বন্ধুরা, এখানে প্রশ্ন এটা ওঠে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে হতে চলা এই দুর্ঘটনায় কি আটকানো যাবে? কোন দেশকে এই বিনাশলীলাকে আটকাতে পারে? নাসা কি এই কামাল করতে পারবে? নাকি বিশ্বের অন্য স্পেস এজেন্সি এর জন্য কোনো উপায় খুঁজে বার করবে? নাকি ইসরো এই বিষয়ে এগিয়ে গিয়ে কোনো পদক্ষেপ নেবে? স্পেস স্টেশনে ধামাকায় পৃথিবীর ওপর কি প্রভাব পড়বে? স্পেস স্টেশনে হতে চলা এই দুর্ঘটনা মহাকাশের মামলায় এগিয়ে যাওয়া বিজ্ঞানীদের জন্য একটা বড় রকমের সেটব্যাক হবে। এখন আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলেছি। মহাকাশে আরো একবার বড় সড় বিপদের হাতছানি। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে হতে চলেছে দুর্ঘটনা। বন্ধুরা, ইউক্রেনকে নিয়ে রাশিয়া আমেরিকার মাঝে বিবাদ রয়েছে, সেটা বেড়েই চলেছে। গোটা বিশ্ব জানে কিভাবে আমেরিকা রাশিয়াকে নিচে নামানোর চেষ্টায় রয়েছে। ইউক্রেন যুদ্ধের নামে রাশিয়াকে বিশ্ব থেকে আলাদা করার চেষ্টায় রয়েছে। কিন্তু এই অসাধারণ বিবাদের মাঝে মহাকাশে ঘটা এক দুর্ঘটনা গোটা বিশ্বের নজর নিজের দিকে টেনে নিয়েছে। ছোট এই দুর্ঘটনা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন রিলেটেড। বন্ধুরা, এখানে আপনাদের জানাই প্রায় 400 টন ওজনের স্টেশন ভারতের থেকে মোটামুটি 400 কিলোমিটার উচ্চতায় রয়েছে। সেটা 8 কিলোমিটার প্রতি সেকেন্ডের গতিতে ঘুরছে। বন্ধুরা, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ভীষণ মজবুত ভিতের মতোই মনে করা হয়, কিন্তু কোনো দুর্ঘটনাকালীন সময়ে ওখানে থাকা মহাকাশ যাত্রীদের ওখান থেকে দ্রুত বের করার জন্য একটা মহাকাশযানকে সব সময় স্পেস স্টেশনের সঙ্গে জুড়ে রাখা হয়। কিন্তু এর মাঝেই চমকে দেওয়ার মতো খবর বেরিয়ে সামনে আসছে। এই তথ্য এমন যার জন্য বিশ্বজুড়ে বিজ্ঞানীদের মাথায় ঘুরে গেছে। স্পেস স্টেশনে এমন কিছু হয়েছে যার বিন্দু মাত্র কল্পনাও করা যায়নি। বন্ধুরা, এখানে প্রশ্ন এটা ওঠে, স্পেস স্টেশনে এই ঘটনা কিভাবে ঘটলো? কেউ কি স্পেস স্টেশনে হামলা করেছে, নাকি মহাকাশে হওয়া কোনো ঘটনা চক্রের প্রভাব এর ওপর পড়েছে? বন্ধুরা, আসলে কিছুদিন আগে তথ্য প্রকাশ হয়েছিল স্পেস স্টেশনের সাথে জুড়ে থাকা রাশিয়ান মহাকাশযান সোয়ুজ MS-22 এর রেডিয়েটর থেকে আচমকা হিমপাতের মতো সাদা কুল্যান্ট বের হতে থাকে। দেখুন, স্ক্রিনে এই ছবিটা প্রকাশ করা হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে এই কুল্যান্ট ফ্যানের মতো কয়েক ঘন্টা ধরে বের হয়েছে। এই ঘটনা গত বছর অর্থাৎ 14 ডিসেম্বর 2022 ওই দিন রাশিয়ান মহাকাশ যাত্রী সার্গেই প্রোকোপেভ ও দিমিত্রি পেতেলিন স্পেস ওয়াক করতেন। এর জন্য ওনারা তৈরি হচ্ছিলেন। তখনই স্পেস স্টেশনের বাইরের দৃশ্য দেখানো ক্লোজ সার্কিট টিভিতে কুলিং সিস্টেম ব্যাহত হওয়ার দৃশ্য সামনে আসে। এটা দেখেই দুজনের চোখ কপালে উঠে যায়। এরকম অজানা বিপদের সম্মুখীন হয়ে দুজনেরই হার্টবিট বেড়ে যায়, কারণ ওনারা যেটা দেখেন সেটা কখনো কল্পনাও করা যায় না। বন্ধুরা, এখানে প্রশ্ন এটা ওঠে, এমন সিচুয়েশনে এই যাত্রী
যাত্রীদের স্পেস স্টেশনে থাকা কি বিপদগ্রস্ত নয়? তাদের প্রাণের কি ভয় নেই? ওই সময় কি ওখানে কোনো বড়সড় ধামাকা হতে পারত না? বন্ধুরা, বিশেষজ্ঞদের মতে কুল্যান্ড ছাড়া যানে মহাকাশচারীদের পৃথিবীতে ফিরিয়ে আনা প্রচুর বিপজ্জনক হতে পারে। যানের অন্যান্য পার্শ্বে কোনো সমস্যা নেই, কিন্তু গরম বাইরে বেরোতে না পারায় মহাকাশযানের ভেতরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। সেই জন্য যানের কেবিনে উচ্চ আর্দ্রতার কারণে মহাকাশচারীদের পক্ষে এত তাপ সহ্য করা কঠিন হতে পারে। বন্ধুরা, এখানে প্রশ্ন এটা ওঠে, এই কুল্যান্ড লিক কিভাবে হলো? তাতে কি কোনো ত্রুটি ছিল, নাকি সেটার সঙ্গে কোনো কিছু ধাক্কা খায়? বন্ধুরা, কুল্যান্ড লিকেজ নিয়ে 3 ধরনের অনুমান করা হচ্ছে। এখন বিশ্বে যে ধরনের ধ্রুবীকরণ দেখা যাচ্ছে তাতে কিছু পশ্চিমী এক্সপার্ট পুরো মামলাকে দ্রুত রাশিয়ান স্পেস টেকনোলজিতে মজুদ খামতির দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে। রাশিয়ানরা তো দ্রুত এই নিয়ে কোনো রিয়াক্ট করে না, তারা ভালোভাবে তদন্ত করে এবং তারপর বিস্তারিত রিপোর্ট পেশ করে। সেখান থেকে জানা যায় 7 কিলোমিটার প্রতি সেকেন্ডের আপেক্ষিক বেগে সোয়ুজ MS-22 এর রেডিয়েটরের সঙ্গে ধাক্কা খেয়েছিল, যার জন্য সেখানে একটা ছেদ তৈরি হয়। এর থেকে এমনটা মনে হয় স্পেসে থাকা কোনো আবর্জনার অংশ হয়তো এটা হবে, কিন্তু এই কথাটা পরিসংখ্যানের সাথে খারিজ করা হয়। কক্ষে আবর্জনার গতি এত তো হতে পারে, কিন্তু আপেক্ষিক বেগ কখনোই এত হতে পারে না। এর থেকে প্রমাণ হয় কোনো ছোট উল্কা পিণ্ড হয়তো ধাক্কা খেয়েছে। বন্ধুরা, আপনাদের জানাই এখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে 2 জন রাশিয়ান মহাকাশচারী ছাড়াও আমেরিকান মহাকাশচারী ফ্রান্সিসকো রুবিও রয়েছেন। রাশিয়ার স্পেস স্টেশনের জন্য 2 জন নতুন মহাকাশচারীর সঙ্গে নিজের আলাদা একজন সোয়ুজ MS-23 মার্চে রওনা করার ছিল, কিন্তু তারা সেটাকে 1 মাস আগেই পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এটাকে 20 ফেব্রুয়ারি 2023-এ রওনা করা হবে, কিন্তু এতে কোনো মহাকাশচারী যাবে না। শুরুতে রেডিয়েটরের মেরামতির প্রস্তাবও এসেছিল, কিন্তু এটাকে যানের মানবহীন যাত্রার থেকেও বেশি বিপজ্জনক বলে মনে করা হয়। এখনো পরিকল্পনা এটাই রয়েছে যে MS-23 মহাকাশযানকে পাঠানো হবে সেটাকে অটো পাইলট মোডে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সঙ্গে জোড়া হবে, আর MS-22 এ মজুদ টেম্পারেচার সেন্সিটিভ বস্তুকে MS-23 এ শিফট করে সেটাকে খালি অবস্থাতেই পৃথিবীতে নিয়ে আসা হোক। বন্ধুরা, এখানে প্রশ্ন ওঠে, রাশিয়া যে প্ল্যান করেছে তার আগেও কি স্পেস স্টেশনে কোনো রকম বিপদ সৃষ্টি হতে পারে? কোনো এমন সম্ভাবনা কি রয়েছে যেই কুল্যান্ড লিক করছে তার থেকে কোনো বড় দুর্ঘটনা হওয়ার? বন্ধুরা, হঠাৎ এমন সিচুয়েশন আসতে পারে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে দ্রুত খালি করা জরুরি হয়ে ওঠে, বা কোনো মহাকাশচারীকে ফিরিয়ে আনা জরুরি হয়ে ওঠে। এর জন্য 2 সপ্তাহের নোটিশে আমেরিকান প্রাইভেট কোম্পানি স্পেসএক্স এর যান ক্রিউ 6 এর রিশিডিউলিং করা হতে পারে। এই দুর্ঘটনার আগে পর্যন্ত সেটার যোজনা আমেরিকান মহাকাশচারীদের নিয়ে স্পেস স্টেশন পৌঁছানোর ছিল, কিন্তু ওখানে রাশিয়া উপস্থিতি বজায় রাখার জন্য সেটা কম করে একজন রাশিয়ান মহাকাশচারীকে নিজের সঙ্গে নিয়ে যাবে। বন্ধুরা, এই মামলাটা কতটা জটিল সেটা বোঝার জন্য আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের অবস্থার দিকে নজর দিতে হবে। আমেরিকান সরকার সম্প্রতি এই সিদ্ধান্তে এসেছিল 2024-এর পর তারা এর পেছনে একটা পয়সাও খরচ করবে না। স্পেস স্টেশনকে কোনো প্রাইভেট স্পেস ট্যুরিজম কোম্পানিকে লিজে দিয়ে দেওয়া হবে, যারা সেটার ব্যবহার তাদের গ্রাহকদের জন্য একটা সুরক্ষিত লাক্সারিয়াস স্পেস হোটেলের মতো করবে। বর্তমানে যে কাজটার জন্য নেওয়া হচ্ছে তার জন্য বেসরকারি কোম্পানিগুলো তাদের নিজস্ব মহাকাশ স্টেশন স্থাপন করবে আর বৈজ্ঞানিক সংস্থাগুলোর থেকে ব্যবহারের পয়সা নেবে। কিন্তু গত বছর মানে 2022 সাল স্মরণীয় হয়ে থাকবে, যেই বছর পড়তেই মহাকাশের রাজনীতি চর্চায় চলে আসে। যখনই এটা কনফার্ম হয় চীনের স্পেস স্টেশন থিয়ানগং 2022 পার হওয়ার আগেই সক্ষমভাবে কাজ করতে পারবে। আমেরিকা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের ফান্ডিং 2030 পর্যন্ত জারি রাখার কথা ঘোষণা করে দেয়। এর কারণ পরিষ্কার, প্রাইভেট আমেরিকান স্পেস কোম্পানি পরিষ্কার করে দিয়েছে তাদের মধ্যে কেউ তাদের স্পেস স্টেশন স্থাপন করার কাজ 2028-এর আগে পূরণ করতে পারবে না। মানে নিশ্চিত যোজনা অনুযায়ী 2024-এ ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে ডিকমিশন করা থেকে নিয়ে 2028 পর্যন্ত স্পেস স্টেশন চীনা থিয়ানগং ছাড়া মহাকাশে কিছুই হবে না। এর জন্য আমেরিকাকে বাধ্য হয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের সময় 6 বছর বাড়াতে হয়। যদিও এটা ঘোষণা হওয়ার সময় রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক অতটা খারাপ ছিল না। বন্ধুরা, এখানে প্রশ্ন এটা ওঠে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন তৈরি হওয়ার কাজ কবে শুরু হয়েছিল, তাতে কোন কোন দেশ সামিল ছিল, আর এটা বানানোর উদ্দেশ্য কি ছিল? বন্ধুরা, ISS আজ থেকে প্রায় 25 বছর আগে 1998 সালে তৈরি হওয়া শুরু হয়েছিল। আমেরিকান স্পেস এজেন্সি নাসা ছাড়াও 4টে শক্তিশালী স্পেস এজেন্সি রাশিয়ার রসকসমস, ইউরোপীয় ইউনিয়নের ESA, জাপানের জাক্সা এবং কানাডার CSA মিলে মহাকাশে পৃথিবীর আউটপোস্টের মতো একটু একটু করে স্পেস স্টেশন তৈরির কাজ
শুরু করে। মানব জাতির জন্য পৃথিবী, মহাকাশ এবং জীবনের ধারণা বাড়ানোর জন্য এক বিশেষ গুরুত্ব রাখে আইএসএস। কিন্তু ইন্টারন্যাশনাল সহযোগের যে ভাবনা নিয়ে দীর্ঘ সময় ধরে এটা সৃষ্টি করা হয়েছিল তা এখন হাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনার কি মতামত তা আমাদের অবশ্যই জানান।